মোটরোলা এস 7 ডিভিশন ফোনটা নিয়ে বাজারে অনেক কথা চলছে। তার মধ্যে প্রধান অভিযোগ হচ্ছে মোটরোলা ফোনে নাকি নেটওয়ার্ক সমস্যা, কেউ বলছে অসাধারণ ব্যাটারি, কেউ বলছে বাজে ক্যামেরা। তবে আমরা কয়েক সপ্তাহ ধরে ফোনটা ব্যবহার করছি, ফোন দিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি, ফোন দিয়ে মুভি দেখেছি, এছাড়াও নেটওয়ার্ক টেস্ট করে দেখেছি। তবে আমাদের অভিজ্ঞতাটা একটু আলাদা হয়েছে, তার সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ, আপনারা দেখছেন মোবাইল দেখানো অফিসিয়াল। এই ফোনটা প্রথমবার হাতে নেওয়ার পর একটা কথা মাথায় আসবে, তা হলো ফোনটা হাতে ধরতে বেশ ভালোই লাগছে। আর ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ ফোনটার দুই পাশ হালকা বাঁকানো, পেছনে ভ্যাগান লেদার স্ট্রাকচার আছে, মূলত এটা গ্রিপের কাজ করে। 6.78 ইঞ্চির বড় ফোন, কিন্তু হাতে নিলে ছোট মনে হয় কারণ এর স্লিম ডিজাইনের জন্য। আর ওজনটাও মাত্র 193 গ্রাম। IP68 এবং 69 এর রেটিং আছে, যার কারণে ধুলাবালি থেকে তো সুরক্ষা দেবেই, আর পানিতে পড়ে গেলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সত্যি কথা বলতে মোটরোলার ডিজাইন নিয়ে কিছু বলার নেই, কারণ মোটরোলার ডিজাইনে কোনো পরিবর্তন নেই। মোটরোলার আগের ফোনগুলোও এই ফোনের পাশে রাখলে বুঝতে পারবেন যে প্রায় একই রকম দেখায়। যারা দীর্ঘদিন ধরে মোটরোলা ফোন ব্যবহার করছেন তারা বিষয়টা ভালোই টের পাবেন। আর এই দামে প্লাস্টিক বডি ফ্রেমটা না দিয়ে এই দামে মেটাল ফ্রেম দিলে একটু প্রিমিয়াম লাগতো। ডিসপ্লে দেখে সত্যি ভাই আমি মুগ্ধ হয়ে গেছি। 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল এবং 144 হার্জ রিফ্রেশ রেট, আর পিক ব্রাইটনেস 5200 নিটস। একদম কড়া রোদে দাঁড়িয়ে ফোনে গুগল ম্যাপ দেখেছি, না চোখে হাত দিয়ে ছায়া করতে হয়েছে, না ফোনের স্ক্রিনে হাত দিয়ে ছায়া করে স্ক্রিন দেখতে হয়েছে। রোদের মধ্যেও স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাইছি। আর রাতে মুভি দেখার ক্ষেত্রে অ্যামোলেডেড ব্ল্যাক কালার যেভাবে ডিপ হয়, সেটা দেখলে বোঝা যায় মানুষ অ্যামোলেড ডিসপ্লে কেন পছন্দ করে। তবে একটা বিষয় লক্ষ্য করবেন, ডিসপ্লেটা একটু বেশি ভাইব্রেন্ট। মোটরোলা ভিশন বুস্টার দিয়েছে, তার জন্য রং একটু উজ্জ্বল লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু যারা ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের কাছেও চিন্তার কোনো বিষয় নেই, কারণ এটা সেটিংয়ে যেয়ে কাস্টমাইজ করে নেওয়া যায়। এই ফোনের কার্ভ ডিসপ্লে হওয়ায় স্ক্রিন প্রোটেক্টর লাগানো একটু বেশি ঝামেলার। এটা কম বেশি সব কার্ভ ডিসপ্লের ফোনেই হয়ে থাকে, আর আঙুলের ছাপ একটু বেশিই পড়ে, যেটা দেখে বুঝতে পাচ্ছেন, যার জন্য একটু পর পর মুছতে হয় আর কি। এই ফোনে স্টেরিও স্পিকার আছে, সেই সাথে ডলবি অ্যাটমের সাপোর্ট। লাউডনেসও বেশ ভালোই, মুভি দেখার সময় বেশ অনুভব করা যায়। তবে উচ্চ ভলিউমে শুনলে সাউন্ড কেমন জানি একটু অন্যরকম শোনায়। আর সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম, হেডফোনের মতো না। তবু এই দামে স্পিকার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 এর জেন 4 প্রসেসর, LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। অ্যাপ খোলা, বন্ধ হওয়া, মাল্টিটাস্কিং সবকিছুই হয় বেশ দ্রুত। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য বেশ ভালোই ফোনটা বলা চলে। AnTuTu স্কোরও কম নয়, 9,85,000-এর মতো। তবে ক্যামেরা অ্যাপ খোলার সময় একটু দেরি হয়, আর ছবি তুলে প্রসেস হতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে, যেটা অনেকের কাছে একটু বিরক্তির কারণ হতে পারে। পাবজিতে হাই গ্রাফিক্সে 60 FPS পাওয়া যায়, গেমে স্মুথ চলে, আর স্মুথ গ্রাফিক্সে 90 FPS পাওয়া যায়। সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়নি। কল অফ ডিউটি আর ফ্রি ফায়ারও ভালো চলে, তবে ভারী গেম যেমন জেনশিন ইম্প্যাক্ট খেলতে গেলে সেটিং নামিয়ে আনতে হয়, না হলে ফ্রেম ড্রপের দেখা মেলে। গেমিং এর সময় ফোনটা বেশ হিট হয়, এটা নিয়ে আসলে লুকানোর কিছু নেই। মোটরোলা প্রায় সব ফোনেই 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা উঠে যায়, এটাও তার ব্যতিক্রম নয়। এটা নিয়ে আমরা 1 ঘন্টা গেম খেলার পর এর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেছিল। হাতে নিয়ে ধরলেও বেশ তাপটা অনুভব করা যায়। তবে এসি রুমে খেললে কোনো সমস্যা হয় না, তবে গরমের দিন বাইরে খেলে তাপটা বেশি বোঝা যায়। এই ফোনে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম নেই। তবে ভাই, বর্তমানে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা, তাতে এই প্রাইসে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম চাওয়াটা আমাদের জন্য অন্যায় হয়ে যাবে। ফোনটি বক্স থেকে বের করে দেখবেন অ্যান্ড্রয়েড 16 এ রান করছে এবং 3টি সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে। মোটরোলা এর হ্যালো ইউআই একদম স্টক অ্যান্ড্রয়েডের মতোই পরিষ্কার এবং জীবাণুমুক্ত। এছাড়াও কিছু চমৎকার জেস্টার আছে, যেমন হাতে নিয়ে ঝাঁকি দিলেই ফোনে ফ্ল্যাশ জ্বলে এবং বন্ধ হয়। সোয়াইপ টু স্প্লিট অপশনের মাধ্যমে 2টা অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। ব্যাক সাইডে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন চালু করতে পারবেন। এছাড়াও সাইডে শর্টকাট অপশন তো থাকছেই। হরাইজন লুক ফিচার আছে, ভিডিও রেকর্ড করার সময় ফোন উল্টে গেলেও ভিডিও সোজা থাকবে। স্যামসাং এর ফ্ল্যাগশিপে এই ফিচার থাকতো, আর এখন সেটা এই ফোনে পাওয়া যাচ্ছে, এটা এখন বোনাস। তবে এই ফোনে কাস্টমাইজেশন অপশন কম, রিংটোনের অপশনও সীমিত। যারা ফোন নিজের মতো করে বেশি সাজাতে চান তাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই ক্লেম করছে এই ফোনে কল আসার পর পার বাটনে ক্লিক করলে নাকি এজ লাইট অর্ধেক হয়ে যায়। তবে বাস্তবে আমরা টেস্টে সে বিষয়টা পাইনি। এই ফোনে আলাদা কোনো গ্যালারি অ্যাপ নেই, গুগল ফটো অ্যাপ দিয়ে কাজ চালাতে হবে, নয়তো থার্ড পার্টি গ্যালারি ব্যবহার করতে হবে।
কেউ কেউ এই বিষয়টা মিস করবেন। এদিকে সিপিইউ থ্রটলিং টেস্টে খুব বেশি স্টেবল রেজাল্ট পাওয়া গেছে এই ফোনে। এই ফোনের পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর সামনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে মেইন ক্যামেরায় ছবি বেশ ভালোই, রং ন্যাচারাল, ডিটেল বেশ ভালো এবং এইচডিআরও ঠিকঠাক কাজ করে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড আলাদা হয় স্বাভাবিকভাবেই, এজ ডিটেকশনও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন। রাতের বেলায় ছবি মোটামুটি নাইট মোড অন করলে কাজ চলে যায়, তবে ছায়ার দিকে তাকালে সেখানে ডিটেল অনেকটা কমে যায়। সেলফি ক্যামেরার দিনের আলোতে ডিটেল ভালো, কিন্তু কম আলোয় ছবি একটু ওয়ার্ম লাগে। এই ফোনের ভিডিও রেকর্ডিং এর কথা যদি বলি তাহলে বলতে হবে স্ট্যাবিলাইজেশন খুবই ভালো পেয়েছি, কিন্তু ওভারঅল রিয়ার ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে এই ফোন আপনাকে হতাশ করবে, কারণ সর্বোচ্চ 4K 30 fps পাচ্ছেন। যদিও 4K 30 fps বলা আছে, কিন্তু ভিডিও দেখলে মনে হয় কোয়ালিটি আরো দুর্বল, যা এই প্রাইস রেঞ্জে এই ফোন থেকে মানুষ আশা করে না। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স আপনারা নিজেরাই যাচাই করে নিন। এখন যে ভিডিওটি দেখছেন এটি এই ফোনে 4K 30 fps রেকর্ড হচ্ছে, যদিও এই ফোনের এটা একটা খারাপ দিক, কারণ এই প্রাইস রেঞ্জের ফোনের মধ্যে 4K 60 fps ভিডিও রেকর্ড হওয়া উচিত ছিল। তারপরেও যাই হোক, ভিডিও কোয়ালিটি আপনারা বুঝতে পাচ্ছেন। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, তারপরেও ভিডিও কোয়ালিটির নয়েজ আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন। হরাইজন লুক ভিডিওতে আছে, কিন্তু মাত্র 1080p 30 fps এ, মানে ফিচার আছে কিন্তু ভিডিওর কোয়ালিটি সর্বোচ্চ না। একটা বড় কমতি আছে, সেটা হচ্ছে টেলিফটো বা জুম লেন্স নেই। 40,000 টাকা দামের ফোনে অনেকেই এটা আশা করে। এই ফোনে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 7000 mAh, যা অনেক বড়। এটাই এই ফোনের সবচেয়ে বড় শক্তি। সাধারণ ব্যবহারে 2 থেকে আড়াই দিন চলে এবং হেভি ব্যবহারে 1 দিনের উপরে চলে। স্ক্রিন অন টাইম আমরা পেয়েছি 8 ঘন্টার একটু উপরে। আর চার্জিং এর কথা যদি বলি তাহলে বলতে হবে 68 ওয়াটের চার্জার দিয়ে 0 থেকে ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। কিন্তু এই ফোনে ওয়্যারলেস চার্জিং নেই। এই দামে ওয়্যারলেস চার্জিং থাকলে ভালো হতো, তবে এই ফোনে NFC আছে। এই দামে এটা একটা বড় সুবিধা। ডিজিটাল পেমেন্ট যারা করেন তাদের জন্য অনেক কাজে আসবে। এখন বাকি থাকলো এই ফোনের নেটওয়ার্ক টেস্ট, আর এই নেটওয়ার্ক টেস্ট করার জন্য আজকে আমরা যাচ্ছি স্টুডিওর বাইরে, আর এমন জায়গায় যাচ্ছি যেখানে সচরাচর নেটওয়ার্কের সমস্যা হয়েই থাকে। শুরুতেই আমরা আমাদের স্টুডিওতে ভালো নেটওয়ার্ক কভারেজে 3টা ফোন রেখে নেটওয়ার্ক টেস্ট করছি। শুরুতেই আমরা রেখেছি Redmi Turbo 4 Pro এবং মাঝখানে রেখেছি Motorola S70 Fusion এবং পাশে রেখেছি ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S24 Ultra। এখানে ফ্ল্যাগশিপ ডিভাইস এই জন্য রেখেছি যেন আপনারা ফ্ল্যাগশিপ ডিভাইসের সঙ্গে পাশে দুটো ফোনের নেটওয়ার্কের পার্থক্যটা বুঝতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা 3টা ফোনেই জিপি সিম ইউজ করেছি, যেন আপনারা নেটওয়ার্কের তারতম্য 3টা ফোনের মধ্যে বুঝতে পারেন। তাহলে চলুন প্র্যাকটিক্যাল টেস্টগুলো করে নেওয়া যাক। আসুন এবার দেখে নিই তাহলে 3টা ফোনের মধ্যে সবচেয়ে নেটওয়ার্ক সিগন্যাল কোনটা ভালো পাচ্ছে। তাহলে এই পাশ থেকে শুরু করি। প্রথমে আছে ফ্ল্যাগশিপ ডিভাইস S24 Ultra। এখানে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছে -75 dBm এবং মাঝখানে আছে Motorola S70 Fusion। এখানে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছে -112 dBm এবং পাশে আছে Redmi Turbo 4 Pro। এটাতে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছে -81 dBm। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, যে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল dBm যত কম হবে সে ফোনের নেটওয়ার্ক তত স্ট্রং। একই সময় স্টুডিওতে করা 3টে ফোনের ইন্টারনেট টেস্টের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে স্বাভাবিকভাবেই S24 Ultra সব দিক থেকে এগিয়ে আছে। অপরদিকে দুইটি ফোন Redmi Turbo 4 Proর ডাউনলোড স্পিড Motorola S70 Fusionএর ডাউনলোড স্পিডের চাইতে অনেকটাই কম, আর আপলোড স্পিড Motorola S70 Fusionএর চাইতে একটু বেশি। নেটওয়ার্ক টেস্ট করার জন্য আজকে আসছি আমার একটা বাসার আন্ডারগ্রাউন্ডে, যেখানে নেটওয়ার্কের প্রচুর পরিমাণে ঝামেলা হয়। তো চলুন দেখা যাক এখানে নেটওয়ার্কের কি অবস্থা। তো এখানে আমরা Redmi Turbo 4 Pro নেটওয়ার্ক সিগন্যাল দেখতে পাচ্ছি -108 dBm এবং পাশে Motorola S70 Fusionএর নেটওয়ার্ক সিগন্যাল দেখতে পাচ্ছি -108 dBm। আর তার পাশে ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S24 Ultraতে নেটওয়ার্ক সিগন্যাল দেখতে পাচ্ছি -103 dBm। এখানে আমরা 3টা ফোনেই কথা বললাম, সেক্ষেত্রে Motorola S70 Fusionতে আলাদাভাবে কোনো রকম নেটওয়ার্কের সমস্যা দেখা যায়নি। কথা বাধা বা কেটে কেটে কথা আসে এরকম কোনো রকম সমস্যা দেখা যায়নি, ভালোভাবে কথা বলা গেছে। এখানে এসে দুইটা ফোনের ডাউনলোড এবং আপলোড স্পিডের তেমন একটা কম বেশি দেখা যায়নি, আর ডিপিএমও এদিকে তেমন একটা কম বেশি হয়নি। এইখানে আমরা আন্ডারগ্রাউন্ডে এসে আবার 3টা ফোনের ইন্টারনেট স্পিড টেস্ট করেছি। সেক্ষেত্রে সবচাইতে অবাক করার মতো বিষয় এটা হলো যে Motorola S70 Fusionএর ডাউনলোড স্পিড সবচাইতে বেশি এসেছে, সেটা হচ্ছে 10 Mbps। আর আপলোড স্পিডে যদি কথা বলি সেক্ষেত্রে সবচাইতে বেশি এসেছে Redmi Turbo 4 Pro 2.8 Mbps।
ওকে, এবার আসুন ফাইনাল হিসেবটা করে ফেলি। এই ফোনটা কাদের জন্য? সত্যি কথা হলো মোটরোলা H70 ফিউশন ফোনটা ভালো কিন্তু সেরা ফোন না। ব্যাটারিতে এটা অনেক ফোনকে হারিয়ে দেবে, সেই সাথে ডিসপ্লেতেও চোখ জুড়িয়ে যাবে। দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো, বিরক্তি আসে না। কিন্তু এই ফোনের ক্যামেরায় আছে সীমাবদ্ধতা। গেমিং এর সময় গরম হওয়ার সমস্যা তো আছেই, পাবজি সহ বেশ কিছু গেমে লো গ্রাফিক্সে খেলতে হবে এবং কিছু গেমে এফপিএস কম পাবেন। এছাড়াও 4K 60 এফপিএস নেই, দাম একটু কম হলে কোনো কথাই থাকতো না। তবে এই দামে মানুষ ওভারঅল কম্প্যাক্ট ফোনই আশা করে। কিন্তু এই মুহূর্তে আপনি যদি ব্যাটারি এবং ডিসপ্লেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে এই ফোনটি কিনুন, আর যদি আপনি ক্যামেরা এবং গেমিংকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে এই ফোনটি এড়িয়ে চলুন। তো সর্বশেষ কি সিদ্ধান্ত নিলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।